আঙুলের কালি মোছার আগেই তারা গণভোট মুছে দিচ্ছে, তারা সংস্কারকে মুছে দিচ্ছে, তারা একচেটিয়া ক্ষমতা ভোগ করবে, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করবে এবং আগামী নির্বাচনের আগে নির্বাচনকেও ম্যানিপুলেট করবে। এখন গণভোটের রেজাল্ট যদি আপনি মানেন, আপনি এগুলো করতে পারবেন না। এই কারণেই বিএনপির এত মাথা ব্যথা। আমার কাছে মনে হয়েছে যে আমাদের যিনি আইনমন্ত্রী, তিনি গুমোদ্দেশটা পড়ে দেখেন নাই। পড়ে দেখলে তিনি যে সকল কথা বলছেন এগুলো একটাও বলতেন না। তো একজন আইনমন্ত্রী হয়ে তিনি ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য করতে পারেন না, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং আমি তার জায়গায় থাকলে নিজের তাগিদেই পদত্যাগ করতাম। বিএনপির গণভোট নিয়ে যে অবস্থান, এটা স্পষ্ট বাংলাদেশের জনগণের সাথে একটা প্রতারণামূলক অবস্থান। তার কারণ হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ এবং অন্যান্য সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন হবে, এটা তাদেরই দাবি ছিল এবং তারা ইলেকশনের দিন একই সাথে গণভোট করার ব্যাপারে মতামত রেখেছে এবং গণভোটের জন্য তারা হ্যাঁ ক্যাম্পেইন করেছে এবং তাদের দলের প্রধান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি পর্যন্ত হ্যাঁ ভোট চেয়েছেন এবং আমরা বিশ্বাস করতে চাই যে তিনি হ্যাঁ ভোট দিয়েছেন। তো আমাদের প্রশ্নটা খুব সিম্পল, যে আপনি হ্যাঁ ভোট দেওয়ার পরে আপনি কি সেই ভোটের যে ফলাফল সেটা বাস্তবায়ন করতে চাইবেন না? ফলে এখন যে তারা নির্বাচনের পরে নানা ধরনের সাংবিধানিক আইন কানুন এটা সেটা বলছে, এটা আসলে তারা গণভোটের ফলাফল বা গণভোটের রায় মানতে চাচ্ছে না বলে বলছে। এটা স্পষ্টত বাংলাদেশের জনগণের সাথে জনগণের রায়ের উপর এক ধরনের বাহাদুরি করা এবং জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তারা একটা কথা বলে থাকে যে আঙুলের কালি মোছার আগেই তারা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। আসলে আঙুলের কালি মোছার আগেই তারা গণভোট মুছে দিচ্ছে, তারা সংস্কারকে মুছে দিচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা সংবিধান সংস্কার পরিষদকে মুছে দিচ্ছে। ফলে এই পুরো অবস্থানটাই একটা জাতির সাথে একটা বেইমানি করা এবং এটা বিএনপির একটা আত্মঘাতী রাজনীতি বলে আমরা মনে করি। অবশ্যই ভুল পথ এটা এবং এটা আত্মঘাতী পথ, কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যারা জনগণের বিরুদ্ধে যায় তাদের পরিণতি খুব ভালো হয় না। এর আগে জনগণের আন্দোলনে ফসল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ এবং সেটা পরিণতিও তাদেরকে ভোগ করতে হয়েছে। আমরা চাই না যে বিএনপির এই ধরনের কোনো পরিণতি ভোগ করতে হোক, কিন্তু আমরা অবশ্যই চাইবো যে তারা গণরায়কে মেনে নিয়ে একটা গণতান্ত্রিক আচরণ করুক। আদারওয়াইজ তারা এখন যে প্রক্রিয়ায় বা যেদিকে যাচ্ছে এটা আসলে একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পথ। তো এই স্বৈরতন্ত্রের পথ থেকে তারা সরে আসবে, এটা আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই। আমাদের ইতিহাস বলে যে মানুষের রায় না মানলে জনগণ এটা কোনো না কোনোভাবে এটা শোধ তুলে নেয়। এখন এটা কবে, কখন, কোন ফর্মেটে হবে তা আমরা এখনই বলতে পারবো না, কিন্তু এটা কোনো এক ফর্মেটে এটা ব্যাকল্যাশটা বিএনপিকে সহ্য করতে হবে। তো তারা কেন এই পথে যাচ্ছে আমার কাছে ঠিক পরিষ্কার না, কিন্তু অতীত ইতিহাস বলছে জনগণের বিরুদ্ধে যে তারা যত মহাপরাক্রমশালী হোক তাদের পরিণতি খুব ভালো হয় নাই। সংবিধানের কথা তিনি বলেন, কিন্তু তার কথার মধ্যে অনেক গোজামিল এবং অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে, যেগুলো আসলে তিনি যে ভাষায় কথা বলেন এটা সংবিধান কিংবা আইনের কিংবা রাষ্ট্রবিজ্ঞান দর্শনের ভাষা না, এটা হচ্ছে ক্ষমতার ভাষা। তার কাছে ক্ষমতা আছে, তিনি বলতে পারছেন, কিন্তু তার প্রত্যেকটা কথাই আসলে কাউন্টার করা সম্ভব এবং প্রত্যেকটা কথার মধ্যেই আমরা বিভিন্ন ধরনের ভুল এবং পরস্পর বিরোধী মন্তব্য দেখতে পাই। ফলে এটা হচ্ছে তিনি এখন এক ধরনের ক্ষমতা এনজয় করছেন। এই বক্তব্যগুলো সাংবিধানিক কিংবা রাষ্ট্রবিজ্ঞান সম্মত সেটা বলা যাবে না। মানলে তারা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একচেটিয়াভাবে দখল করতে চায় এটা বন্ধ হয়ে যাবে এবং তাদেরকে 5 বছরের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে হবে, অর্থাৎ একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তারা চায় যে তারা একচেটিয়া ক্ষমতা ভোগ করবে, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করবে এবং আগামী নির্বাচনের আগে নির্বাচনকেও ম্যানিপুলেট করবে। এখন গণভোটের রেজাল্ট যদি আপনি মানেন, আপনি এগুলো করতে পারবেন না। এই কারণেই বিএনপির এত মাথা ব্যথা। বিএনপি এখানে কোনো অদৃশ্য শক্তির চাপ অনুভব করছে কিনা সেটা তাদের জনগণের সামনে পরিষ্কার করা উচিত, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই বিএনপি সরকার দলের মধ্যে সংসদ সদস্য হয়েছেন এরকম একাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছেন। ফলে তারা যখন এই গুম অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন একেবারেই একটা ঠুনকো অজুহাতে, তখন সেটা আমাদের মধ্যে একটা সন্দেহের উদ্রেক করে যে বিএনপি কোনো অদৃশ্য শক্তির কাছে তারা মাথা নত করেছে কিনা। অবশ্যই ভাবায়, কিন্তু এটাও ঠিক যে তার এটা ছাড়া করার উপায় নাই, অন্য কিছু করার উপায় নেই, কারণ সংসদে আর্টিকেল 70 আছে এবং আর্টিকেল 70 কারণে আপনি দলের সিদ্ধান্তে বাইরে যেতে পারবেন না। ফলে গুমের শিকার যেমন হুম্মাম কাদের, তাকেও ওই গুম অধ্যাদেশ বাতিল করার পক্ষে হাত তুলতে হবে এবং ইলিয়াস আলীর যিনি স্ত্রী তাকেও কিন্তু একই কাজ করতে হবে। এটা দলের সিদ্ধান্তে বাইরে গেলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না। ফলে এটা অবশ্যই আমাদেরকে ভাবায় এবং এটাকেই আমরা সংসদীয় স্বৈরতন্ত্র বলছি, যেখানে আপনি ওই সংখ্যা দেখিয়ে বলছেন যে আমাদের কাছে 2/3 মেজরিটি আছে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন আসলে 2-3 জন। এই সিদ্ধান্তটা দলের বাকি সংসদ সদস্যের উপর চাপিয়ে দিচ্ছেন না। তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী গুম অধ্যাদেশ এবং মানবাধিকার অধ্যাদেশ সম্পর্কে একাধিক, আমি নিজে দেখেছি যে তিনি 7টা অসত্য বা ভুল তথ্য দিয়েছেন এবং এই রকম ভুল তথ্য গুম অধ্যাদেশটা দেওয়ার পরে আসলে তারা পদে থাকতে পারেন না বা পদে থাকবেন না, যেহেতু তাদের আত্মমর্যাদা আছে। এবং
আমার কাছে মনে হয়েছে যে আমাদের যিনি আইনমন্ত্রী তিনি গুমোদ্দেশটা পড়ে দেখেন নাই, পড়ে দেখলে তিনি যে সকল কথা বলছেন এগুলো একটাও বলতেন না। তো একজন আইনমন্ত্রী হয়ে তিনি ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য করতে পারেন না, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং আমি তার জায়গায় থাকলে নিজের তাগিদেই পদত্যাগ করতাম।